ওকে, সবাই একটু জয়েন করো, তারপরে বলছি। কেউ থাকলে বলবেন, শোনা যাচ্ছে? কাউকে দেখতে পাচ্ছি না, কেউ থাকলে অবশ্যই বলবেন শুনতে পাচ্ছেন কেউ? আচ্ছা, ওকে, যেটা বলার যে কিছু ইনফরমেশন এবং কিছু ডাউট সবার মধ্যে আছে, সেগুলো ক্লিয়ার করার জন্যই এই লাইভে আসা। তো ব্যাপারটা হচ্ছে যে কিছু সমস্যা সবার মনের মধ্যে তৈরি হয়েছে, মানে আশঙ্কা বা একটা সংশয়, যে এই ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে, যে কি হবে, কি হয়েছে জানতে পারছি না, আলটিমেটলি এটা হবে নাকি। তো সমস্ত কিছু একটু ডিসকাস করার জন্য লাইভে আসা। আমার আসলে এখন প্রচণ্ড জ্বর গায়ে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে কথা বলতে। তো ব্যাপার হচ্ছে যে যেটা প্রথম ক্লিয়ারেন্স, যে এই গতকাল সুপ্রিম কোর্টে যে কেসটা মানে হিয়ারিং হয়েছে, এই হিয়ারিংটার বিষয়ে একটু বিশদে বলি। প্রথমত, আমাদের 4 জন লয়ার, সেটা প্রথম দিনও ছিল এবং গতকালও আমাদের হয়ে ছিল। তো 4 জন লয়ার আমরা প্রথমে বলেছিলাম কে, যে ডক্টর অভিষেক মনু সিংভি, শ্যাম দিওয়ান, সিদ্ধার্থ দাবে অ্যান্ড সিদ্ধার্থ ভটনাগর স্যার। সাথে ছিলেন গোবিন্দ মনোরঞ্জন স্যার, আর কার্তিক স্যার, আর সমীক্ষা ম্যাডাম। তো এই তো একটা লয়ারের প্যানেল। প্রথম দিন যেহেতু শুনানি হয়নি, দীর্ঘ অপেক্ষার পরেও প্রথমে বলা হলো যে শুনবে, কিন্তু শোনেনি আলটিমেটলি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে একটা জিনিস ক্লিয়ার থাকা ভালো, যে সুপ্রিম কোর্টের লয়ার্স যারা অ্যাডভোকেটস আছেন, তাদের ফিজের ব্যাপারটা অনেকের মধ্যে একটা সংশয় আছে, যে তারা হয়তো শুনানি হয়নি মানে টাকা নেন না। এটা পুরোপুরি ভুল ধারণা। তারা অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে টাকা নেন, হিয়ারিংয়ের ভিত্তিতে নয়। অতএব মানে আমি অ্যাপিয়ার করলাম কোর্টে, কোর্ট হিয়ারিং করালো না, কিন্তু ফিজটা কিন্তু দিতে হয়। ফার্স্ট অফ অল এটা একটা ম্যাটার। সেকেন্ড, কালকের শুনানিতে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, অনেক প্রশ্নচিহ্ন আসছে যে লয়ারের ব্যাপারে। তো আমি একটু ক্লিয়ার করে দিই। আমি যেহেতু ওখানে উপস্থিত ছিলাম, একদম প্রেজেন্ট ছিলাম কোর্টরুমে, আমার সাথে হুমায়ুন স্যারও ছিলেন। হুমায়ুন স্যার আর আমি সামনে থেকে পুরো বিষয়টা দেখেছি। একটা বিষয় যেটা সামনাসামনি দেখা যায় আর যেটা ভিডিওতে দেখা যায়, দুটোর মধ্যে একটু তফাৎ থাকে। তো ওখানে যেটা আমি আর হুমায়ুন স্যারও বারবার এই কথাটা ভাবছিলাম, তোমরা যেটা ঘরে বসে ভাবছো যে মনু সিংভি কোথায়, সেম জিনিস কিন্তু আমি আর ও ভাবছিলাম, যে সিংভি কোথায়, সিংভি আসছে না কেন। তো ব্যাপারটা বুঝতে হবে, অ্যাডভোকেটসরা কিন্তু একটা বিষয় লড়েন না। এই যে সিনিয়র অ্যাডভোকেটস যারা, তাদের বিভিন্ন কেস আছে। যখন দেখছেন এখানে হিয়ারিং হচ্ছে না, তার টার্ন আসছে না, তিনি তখন পাশের কোর্টে যাচ্ছেন অন্য হিয়ারিংয়ে প্রেজেন্ট হতে। তো কালকে একটা ভাইটাল বিষয় ছিল, সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের যে ম্যাটারটা, সেখানে অভিষেক মনু সিংভি হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন। এই জন্য তিনি বারবার ওখানে যাচ্ছিলেন, খবর আসছে যে টার্ন আসতে পারে, তখন আসছিলেন। আবার যেই উনি এলেন, দেখলেন হয়তো ওনার টার্ন আসছে না, আবার চলে গেলেন। এটা ছিল ম্যাটার। এইবার বিষয়টা হচ্ছে যে এই যে হিয়ারিংটা হয়েছে, তার আসল কাণ্ডারিকে অলরেডি হয়তো বুঝে গেছো। এই গোটা হিয়ারিংটার আসল কাণ্ডারি হচ্ছে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনের ওপরই কিন্তু পুরো মামলাটা কালকে, যেটা আমরা সামনে থেকে বুঝেছি, ডিপেন্ডেন্ট। স্কুল সার্ভিস কমিশন কি করছে, কিভাবে কি করবে, সেটার ওপরই কিন্তু আস্থা রাখছে সুপ্রিম কোর্ট। এবং তাদেরকে যেভাবে লিড করবে বা ডিরেকশন দেবে, সেইভাবে যদি তারা চলে,
তাহলে আমাদের যারা যোগ্য চাকরি প্রার্থী, মানে চাকরি প্রার্থী নয় চাকরিজীবী, তাদের চাকরিটা কিন্তু যাবে না। এটা স্ট্যান্ডটা ক্লিয়ার হয়েছে কালকে সিজেআই এর হিয়ারিং থেকে। তো বিষয়টা হচ্ছে যে এখন কালকের হিয়ারিংয়ে একটা জিনিস ক্লিয়ার বলি, প্রথম দিন কিন্তু সিজেআই বলেছিলেন যে সন্ধ্যের মধ্যে একটা মানে লিস্ট করে দেবেন যে কে কার হয়ে দাঁড়াচ্ছে, কার ম্যাটারটা কি, এই গ্রুপ করে বলে দিতে বলেছিলেন যাতে সবাই বলার সুযোগ পায়। সেখানে অভিষেক মনু সিংভিকে আমি যেটুকু জানতে পেরেছি 17 নম্বরে রাখা হয়েছিল। অভিষেক মনু সিংভিকে 17 নম্বরে বলার জন্য রাখা হয়েছিল। তো অবভিয়াসলি 17th নাম্বারের জন্য উনি তো অপেক্ষা করবেন না একটা কোর্টে, ওনার অনেক অন্য জায়গায় আছে। তো সেই মতোই বারবার আসছিলেন যাচ্ছিলেন, টেনশন। আমার আর হুমায়ুন স্যার ওখানে প্রেজেন্ট ছিলাম। তোমরা যেমন ঘরে থেকে টেনশন করছিলে, আমরা ওখানে দাঁড়িয়ে বারবার বলছিলাম দরকার হয় ডেকে আনবো, দরকার হয় ডেকে আনবো, কোথায় গেল, আসছে না কেন, এই একই জিনিস আমাদের মনেও চলছিল। যাই হোক, আলটিমেটলি যখন টার্ন এলো আমাদের, তোমরা সবাই দেখেছো হয়তো যে শ্যাম দিবান স্যার উনি আমাদের হয়ে বলতে শুরু করেছিলেন, এবং ওনার বলাটা আমার ওখানে পার্সোনালি খুবই ভালো লেগেছে। ওনার বলার ধরন, ওনার ট্যাকটিক্স এবং ওনার যে ম্যাটারগুলো উনি বলছিলেন প্রত্যেকটা যুক্তিযুক্ত এবং ঠিকঠাকই উনি প্রেজেন্ট করছিলেন। হঠাৎ করে কেউ একজন ইন্টারাপ্ট করেন। যাই হোক, সিংভি স্যার যখন এলেন বলতে উনি 2 থেকে 4টে লাইন হয়তো বলেছেন, 5টা লাইন বলেছেন, কিন্তু ম্যাটারটা সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু জিনিস বলেছেন যেটা হয়তো পেপারে আসছে, প্রিন্টিং পেপারে, যে উনি বলেছেন দরকার হয় একটা মানে জাস্টিস, যে এক্স জাস্টিস, তার আন্ডারে একটা কমিটি গঠন করে দেখাও কে যোগ্য কে অযোগ্য, সেটা উনি বলেছেন, যেটা খুব ভাইটাল। তার মানে এইটা বোঝায় আমাদের পয়েন্টটা যে আমরা সত্যিই যোগ্য, সেই জন্য এরকম একটা স্টেপ নিতেও আমরা দ্বিধাবোধ করব না যে একজন এক্স জাস্টিসকে মাথায় রেখে তদন্তভার দেওয়া হোক যে কারা যোগ্য কারা অযোগ্য, মানে লিস্টটা প্রিপেয়ার করার জন্য। তো যথেষ্ট একটা সদর্থক ভূমিকা। যাই হোক, আলটিমেটলি যদি দেখা যায় কোর্টরুমের থেকে যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে চিফ জাস্টিস এসএসসির কথাটাই মাথার মধ্যে রেখেছেন। এসএসসি কিন্তু একদম পুরো যে ম্যাটারটা বলে দিয়েছে, ঠিক আছে। এবার এসএসসির বলার পরে এই যে আমাদের বলা বা অন্য কারোর বলা, যারা মানে এই ডিভিশন বেঞ্চের রায়ের বিপক্ষে বলছিলেন, তাদের কিন্তু ম্যাটারটা ওভারঅল সেম। ইন সার্ভিস টিচারদের হয়েও যিনি বলেছেন খুব ভালো বলেছেন, ঠিক আছে। তো ম্যাটার কিন্তু ওভারঅল সেম, প্যানেলটাকে বাঁচানো, মানে যোগ্য চাকরিজীবীদের প্যানেলটাকে বাঁচানো। তো ব্যাপারটা হয়েছে এরকম যে চিফ জাস্টিস কিন্তু এটা মাঝে বলেওছেন যে আই হ্যাভ হার্ড এনাফ হিয়ারিং, ঠিক আছে, এনাফ হয়েছে, যেটুকু যথেষ্ট টু ডিসাইড হোয়াট টু ডু। ওই জন্য কিন্তু তিনি আর কাউকে বলতে দেননি, যেহেতু উনি ডিসাইড করেই নিয়েছিলেন যে যেটুকু হিয়ারিং হয়েছে, আমার মাথায় যেটুকু এসেছে তাতে আমি ডিসাইড করতে পারছি যে আমি পরবর্তী কি পদক্ষেপ নেব। সেই জন্য আপাতত আর হিয়ারিং আজকের মতো করার দরকার নেই। সেই জন্য পরে প্রত্যেকে বলেছিলেন যে প্লিজ গিভ আস 2 minutes ইচ, কিন্তু উনি দেননি। উনি বলেছেন আজকের মতো ঠিক আছে, আই হ্যাভ টেকেন দ্য ডিসিশন। 10 মিনিট পরে এসে উনি ওটাই করলেন। উনি একটা ইন্টারিম প্রোটেকশন দিলেন প্রত্যেককে, এবং আলটিমেটলি এইটার জন্যই উনি কিন্তু আর সেদিন শুনতে চাননি। যাই হোক, সবাই বলার চেষ্টা করেছে, তিনি শোনেননি। আলটিমেট যদি বলা হয় যে ওখানে দাঁড়িয়ে আমার এসএসসির পয়েন্ট অফ ভিউ ভালো লেগেছে, এসএসসি যেভাবে মানে বলেছিল আমাদের ঠিক সেই কাজটা করেছে। কোর্টের ভেতরে, কোর্টের বাইরে যেটা করা দরকার এসএসসির, সেটা এখনো করেনি, সেটাকে করাতে হবে বা ওদের নিজেদেরকে করতে হবে। তা আমাদের ভূমিকা সেখানে কম নয়। এসএসসি যাতে এই সেগ্রিগেশন প্রসেসটা চালু করে খুব তাড়াতাড়ি, সেগ্রিগেট করে লিস্টটা দেয়, তার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ ছেড়ে দিলে হয় না, ভরসা হারিয়েছে আগেও, তো সেই জন্য আমাদেরকেই কিছু একটা করতে হবে। আমাদেরকে বারবার ডেপুটেশন দেওয়া বা প্রতি সপ্তাহে 1-2বার করে গিয়ে যে আপনি কত দূর কি করলেন, লিস্টটা কি করলেন, তো সেরকম একটা আমরা ঠিক করব যে কিভাবে যাওয়া হবে, কি করা হবে। মাঝে মধ্যেই নক করতে হবে
যদি দেখা যায় যে একটা টাইম কেটে যাচ্ছে 15 days বা 20 days, তারপরেও উনি উত্তর দিতে পারছেন না যে না এখনো কিছু করিনি, উই আর ওয়েটিং ফর দ্য ডিরেকশন অফ সুপ্রিম কোর্ট, তো সেরকম জায়গায় থাকলে আমরা তখন বৃহত্তর আন্দোলনে ডাক দেব অবশ্যই। তো এই হচ্ছে কোর্টের ম্যাটার। কোর্ট ম্যাটারে যেটা আরেকটু মানে আসলে কি বলতো, ওখানে যারা প্রেজেন্ট থাকে না তারা বুঝতে পারে আসলে কোর্টের ভেতরের অ্যাটমসফিয়ারটা কেমন। ভিডিওতে দেখা একরকম আর সামনে থাকা একরকম। ওখানে না একটা ক্যাভাস তৈরি হয়ে গেছিল, মানে এত লয়ার্স, সবাইকে তো বলতে দেবে না, সবাই বলতে পারবেও না। এবার এত লয়ার্স কে যে কার হয়ে বলছে, আদৌ সে পক্ষে বলছে না বিপক্ষে বলছে, মানে সেটা নিয়েই কনফিউজ। আমরা কনফিউজ মাঝে মধ্যে, আমরা বলছি এ কন হে यार, क्या बोल रहे हैं, किसकी पक्ष में बोल रहे, কেন বলছে এটা বুঝতেই পারছি না, যে এ তো আমাদের হয়ে বলার কথা। হঠাৎ করে মানে এরকম কিছু কিছু ছিলেন, হঠাৎ করে ভাবছি ইনি আমাদের হয়ে বলার কথা, হঠাৎ করে কি 65B ইনভ্যালিড, ওএমআর ইজ ইনভ্যালিড, তাহলে বিষয়টা কি মাথায় ঢুকছিল না আলটিমেটলি। যাই হোক, এইটা ক্লিয়ার করলাম। আলটিমেটলি মানে হিয়ারিংটা তো কমপ্লিট হলো কালকের, ইন্টারিম প্রোটেকশন পাওয়া গেছে, যেটা আমরা চেয়েছিলাম সেটা আপাতত পাওয়া গেছে, আপাতত স্বস্তি। এটা নিয়ে লাফালাফি করার কোনো মানে হয় না। এটা আমাদের মানে যদি এটা নিয়ে খুব বেশি মনে সন্তুষ্টি রেখে দাও তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি চাকরিহারা হয়েই থাকতে হবে। মন থেকে এই বিষয়টা বাদ দিতে হবে যে মানে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, যে আমরা ইন্টারিম অর্ডার পেয়ে গেছি 2 মাসের মাইনে পেয়ে যাবো, এইসব ভাবলে হবে না, লড়াই জারি থাকবে। যেটা নেক্সট আসি যে আমাদের কি করা উচিত এবার, সেটা হচ্ছে 2 মাস আমরা সময় পেয়েছি। আমাদের এসএলপিগুলো যেভাবে প্রিপেয়ার করার কথা বলা হয়েছে এবার সেইভাবে আমরা ধীরে ধীরে প্রিপেয়ার করব। অলরেডি আপলোডিংয়ের কাজ চলছে, অলরেডি অনেকটা কাজ এগিয়েও গেছে। এসএলপি এবার ধীরে ধীরে প্রতিদিন কিছু কিছু করে আমরা করব। অলরেডি করার প্রসেসটা মানে প্রায় শেষের মুখে, কিন্তু একটু প্রবলেমের জন্য আমরা কিছুটা আটকে দিয়েছি, যে ফাইনাল যেটা যে একদম ডায়েরি নম্বর পড়বে সেই জায়গাটা আমরা আটকে রেখেছি। আটকে রাখার কারণ একটাই, এটা একটু ক্লিয়ার করে দিই সবার মধ্যে, এই নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। দেখুন মানে কোর্ট যখন নোটিশ ইস্যু করে আমাদেরকে যে ইয়োর জব ইজ আন্ডার দেয়ার ইজ আ লিগাল প্রসেস ইজ গোয়িং অন অ্যান্ড ইউ আর আন্ডার দিস, তো এই যে লিগাল মানে নোটিশটা উনি সার্ভ করেন, সেই নোটিশ সার্ভের পরে কিছু জন আছেন যারা কোর্টে পিটিশনার হয়েছিলেন, এই নোটিশের পরিপ্রেক্ষিতে পিটিশনার হয়ে কোর্টে গেছিলেন তাদের বক্তব্য রাখার জন্য। ঠিক এই জায়গাটাতেই আমাদের একটু সমস্যা হয়েছে। সমস্যা হচ্ছে এমন কিছু জন আছেন যারা মানে কোর্টে তো পিটিশনার হয়েছেন, কিন্তু তাদের এসএলপিটা আমাদের একই রকম হবে না। কীরকম হবে না, তারা করতে পারবে না এটা নয়, কিন্তু আবার বলছি তারাও আমাদের সাথেই এসএলপি করবে, কিন্তু ডিফারেন্টটা কোন জায়গায়, একটাই বক্তব্য, সেটা হচ্ছে আমরা যেহেতু পিটিশনার ছিলাম না, কোর্টে এসএলপি দাখিল করতে গেলে একটা অ্যাপ্লিকেশন দিতে হয় যে আমরা পিটিশনার নই, কিন্তু আমরা এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই আমাদের এসএলপিটা দাখিল করার অনুমতি দেওয়া হোক, এই একটা অ্যাপ্লিকেশন। এবার ভাবো এই অ্যাপ্লিকেশনে যদি কোনো ক্যান্ডিডেট ওরকম চলে আসে যে পিটিশনার ছিল, তাহলে তার বক্তব্যটা তো মিথ্যা হয়ে গেল, কারণ সে তো পিটিশনার ছিল, আমরা ছিলাম না তাই অ্যাপ্লিকেশন করছি। তারা যারা পিটিশনার ছিল তারা সরাসরি এসএলপিটা দাখিল করতে পারবে, এই একটাই তফাৎ। তারাও পারবে, আমরাও পারবো, আমাদের সাথেই হবে, কিন্তু তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা হবে না, আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা হবে, এই একটাই ডিফারেন্স। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এই নিয়ে আর দ্বিতীয় কোনো মানে দ্বিধা থাকার কথা নয়। এবার আসি যে কিভাবে আমরা এসএলপিগুলো মানে আলটিমেটলি ডায়েরি নম্বরটা পাবো এবং কিভাবে এসএলপি ফাইনালি ওখানে দাখিল করা হবে। অলরেডি নোটারি কাজ কমপ্লিট, স্ক্যানিং ইজ গোয়িং অন, অলরেডি অনেক ডকুমেন্টস আমরা পাঠিয়েও দিয়েছি, জাস্ট আটকে রেখেছি লয়ারকে বলে যে আপনি এখনই ডায়েরি নম্বরটা দেবেন না। অলরেডি এটাও বলে রাখি 4খানা ডায়েরি নম্বর কিন্তু পাওয়া গেছিল, কিন্তু সেটাকেও আটকে রাখা হয়েছে। কিসের জন্য না, ওই আমাদেরকে ওই আলাদা করতে হবে, আমাদেরও সেগ্রিগেট করতে হবে যে কারা পিটিশনার ছিল, তাদের ক্ষেত্রে একটু আলাদা করে করতে হবে, আর আমাদেরটা অ্যাপ্লিকেশন থ্রুতে হবে, এই হচ্ছে তফাৎ। এইবার ব্যাপারটা হচ্ছে
যে কালকে দিনটা বা পরশু দিন, এই দুটো দিন আমরা একটু রেস্ট নিচ্ছি, নিজেদের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তারপরে 2-3 দিন 4 দিন পর থেকে ডেলি বেসিসে আমরা এই কাজটা করব। প্রত্যেককে ফোন করা হবে, প্রত্যেককে, যতজন পিটিশনার আপনারা হবেন, যারা সব কিছু জমা দিয়েছেন, প্রত্যেককে, যারা আপলোডের কাজটা করবে তারা পার্সোনালি ফোন করবে। ফোন করে আপনাদের কাছে এইটাই জানা হবে যে আপনারা কি কোর্টে পিটিশনার ছিলেন। এবার এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, অনেকের ট্রান্সফার কেসের পিটিশনার ছিলেন, অনেকে চেয়েছিলেন বাড়ির কাছে আসার জন্য পিটিশনার হয়েছিলেন কোনো একটা কেসে, এইগুলো কিন্তু ইনক্লুডেড নয়। ঠিক আছে, এইগুলো মানে এই দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আশা করি ইনক্লুডেড নয় আপনাদেরগুলো, এইগুলো আলাদা, এইগুলোর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। তবুও যারা এই ধরনের আছেন, যারা যখন ফোন করবে আপনারা কিন্তু একবার বলে দেবেন যে আমার ট্রান্সফার কেসের এটা ছিল, বা আমার র্যাঙ্কে এগিয়ে আনার জন্য আমি করেছিলাম, বাড়ির কাছে পাওয়ার জন্য করেছিলাম। তাদেরকে একটা ওই কেসের সফট কপি দিয়ে দেবেন। তাদের কিন্তু আলাদা হবে না, তাদের আমাদের সাথেই হবে, কিন্তু একটা সফট কপি জাস্ট দিয়ে দেবেন। আর যারা পিটিশনার হয়েছিলেন নোটিশ সার্ভ করার পরে এবং দেবাংশু বসাকের এই জাজমেন্টে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত, লিস্টে নাম আছে, তো মানে যে পিটিশনার হয়ে, তারা কি করবেন, তারা বলবেন, অবশ্যই বলবেন, দেখুন এটা যদি লুকিয়ে যান তাহলে খুব ক্ষতি হয়ে যাবে, আপনারও আমারও। দায়িত্ব নিতে শিখুন। দায়িত্ব নিয়ে আপনারা হয়তো অনেকে ভাবছেন, আমি এটা ক্লিয়ার করি আবার, যে আমরা যদি বলি যে আমরা পিটিশনার হয়েছিলাম তাহলে হয়তো আমাদেরকে কেসে নেবে না। একদমই এরকমটা নয়। কেউ যদি বলেও থাকে সেটা ভুল, এরকমটা একদমই নয়। আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হবে না, আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন হবে, জাস্ট এই ডিফারেন্সটা। কেস আমাদের সাথেই হবে, আলাদা এসএলপি হবে, ব্যাস। এবার আসি যে এই কাজটা তো এগোবে আস্তে আস্তে। ফোন করে প্রত্যেকে 50 জনকে ফোন করা হবে, জানা হবে, যদি ক্লিয়ারেন্স পাওয়া যায় যে এর মধ্যে এরকম কেউ নেই, ওই 50 জন পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে, মানে লিস্টটা সেইভাবে মানে বলা হবে, মানে ওনাদের কাছে ডকুমেন্টস অলরেডি চলে গেছে, জাস্ট বলা হবে এই 50টাকে আপনি এসএলপি মানে দাখিল করে নিন। প্রতি 50 জনে একটা করে আলাদা এসএলপি হবে। ক্লিয়ার? যেহেতু আমাদের হাতে অনেকটা সময় আছে, তাই যেটা আমরা করতে চলেছি, খুব ভালোভাবে শুনবে, যারা ইন সার্ভিস টিচার্স, ইন সার্ভিস মানে আমি কিরকম বলতে চাইছি, যারা এসএসসিরই চাকরি করতেন এবং পে প্রোটেকশন নিয়ে প্লাস কন্টিনিউয়েশন নিয়ে এখানে জব করছেন, এই যে ম্যাটারটা, যারা ইন সার্ভিস মানে এসএসসিরই জব করতেন টিচার্স, পে প্রোটেকশন পেয়েছেন প্লাস কন্টিনিউয়েশন নিয়ে জব করছেন, তারা কিন্তু যখন ফোন যাবে বলবেন আমি ইন সার্ভিস টিচার, আমি কন্টিনিউয়েশন নিয়ে চাকরি করছি, অবশ্যই বলবেন। আপনাদের ক্ষেত্রে আমরা আলাদা এসএলপি করব। ঠিক আছে, এরকম যে কজন আছেন প্রতি 50টা করে আমরা আলাদা এসএলপি করব। ঠিক আছে, অতি অবশ্যই মনে রাখবেন, ফোন যখন যাবে ভেরিফিকেশনের জন্য আপনারা বলবেন মনে করে। সেকেন্ড, এরকম যারা আছেন যে এসএসসি রিলেটেড জব নয়, অন্যান্য গভর্নমেন্ট জব করতেন বা অন্যান্য জব ছেড়ে এসছেন এইখানে, তারাও বলবেন যে আমি প্রাইমারি ছেড়ে এসেছি, বা আমি সেন্ট্রালে ব্যাংকে জব করতাম, বা আমি এখানে করতাম ওখানে করতাম, তাদের ক্ষেত্রেও আমরা আলাদা এসএলপি করব। ক্লিয়ার? তো আমরা যেহেতু হাতে সময় আছে, ধীরে ধীরে এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব, এই কাজগুলো এগিয়ে নিয়ে যাব। এবং যেটা আমরা আরো ভাবছি যে একটু ফ্যানটা দিও তো আচ্ছা, তো তারপরে যেটা ব্যাপার যে আমরা এইগুলো আলাদা করে পাঠাতে থাকবো, এগুলো হতে থাকবে, যেটুকু সময় লাগে লাগুক, কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, সবার এসএলপি দাখিল হয়ে যাবে। নেক্সট শুনানিতে প্রত্যেকে পিটিশনার হয়েই অ্যাপিয়ার করবে। আর যেটা বলার, যে এই স্পেশাল কেস যে দুটো বললাম তাদের আলাদা আলাদা এসএলপি করার সিদ্ধান্ত আমরা নিয়েছি প্রত্যেকে। হাতে যেহেতু সময়টা আছে, আমরা মেহবুব অলরেডি একটা পোস্ট করে বলেছে যে জেলায় জেলায় পার্সোনালি যাবে, সেখানে গিয়ে জেলা নেতৃত্ব এবং যারা পিটিশনার সবার সাথে কথা বলবে। তো এইভাবে আমরা এগোবো। আমি যদি পারি তাহলে আমিও যাব। তো সেখানে গিয়েই আমরা জেলাভিত্তিক এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব এবং এইভাবে হবে যাতে কাজটা সুবিধা হয়।
যদি যখন যেমনটা মনে হবে যে শহীদ মিনারে ডাকা হবে বা যাদেরকে বলা হবে তাদেরকে কিন্তু আসতে হবে। পিটিশনারদের আসার হয়তো কোনো দরকার আপাতত নেই, কিন্তু যেসব নেতৃত্বরা আছেন বিভিন্ন জেলাভিত্তিক তাদেরকে যদি বলা হয় কোনো কাজে আপনারা আসুন, তাহলে আপনারা অবশ্যই আসবেন। ঠিক আছে, আমরা জেলাভিত্তিক কমিটিটা গড়ব, একটা রাজ্যভিত্তিক কমিটিও গড়ব এবং এইভাবে এগিয়ে নিয়ে যাব। আশা করি মানে জেলাভিত্তিক সমস্ত কিছু গঠন হয়ে গেলে পরবর্তীতে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, একটা মিসকমিউনিকেশন তৈরি হয় সেটাও থাকবে না, এবং জেলাভিত্তিক সবার হাতেই দায়িত্ব দেওয়া হবে, তারাই সমস্তটা বুঝে নেবে। এরমভাবেই চলতে হবে, ডিসেন্ট্রালাইজেশন করতে হবে আমাদেরকে। আচ্ছা, আর কিছু জিজ্ঞাসা কি ছিল? কিছু মিস করলাম? কোনো কোয়েশ্চেন কি মিস করলাম? যতগুলো কোয়ারিজ ছিল তার মধ্যে লয়ার নিয়ে যেটা আমি বলে দিয়েছি অলরেডি। নেক্সট 16th জুলাই আমরা কাকে কাকে লয়ার নেব সেটা আমরা পরে ডিসিশন নেব। ঠিক আছে, ওটা পরে ডিসিশন নেব। লুক, লয়ারদের লাইন লাগিয়ে দিলেই সব কিছু হয়ে যায় না। 1 নম্বর, বলার সুযোগ ওই 1-2জনই পাবে, মেন যে 2জন, একজন, তাই বাকিদের টাকাটা কিন্তু ওয়েস্টেজ হয়, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, সেটা পরে ডিসিশন নেওয়া হবে, কাকে কাকে রাখা হবে, কে কে থাকবে। আর অর্ডার কপিটা এখনও কিন্তু আপলোড হয়নি, এইমাত্র একটু আগে লয়ার ফোন করেছিলেন, উনি বললেন আগের দিনের অর্ডারটা উইথড্র করে নেওয়া হয়েছে এবং আজকের অর্ডারটাও এখনও অবধি দেয়নি, মানে গতকালেরটা, সেটা আপলোড হবে খুব শিগগিরই। আমরা দেখব কি লেখা আছে, কি বলা আছে সেখানে। তো যেভাবে আর একটা বিষয় যে আন্দোলনের কথা বলা হচ্ছে বারবার, ঠিক আছে, এসএসসির আন্দোলন আপাতত নয়, একটু সময় দিন। সবে তো এসএসসি গিয়ে বললো, এসএসসিকে সময় দিল 7টা দিন সময়, আফটার 7 ডেজ উনারা কতটা এগোলেন সেটা আমরা জিজ্ঞেস করতে যাব। যদি দেখি তখনও হয়নি, আরও 2 দিন লাগবে করুন, আরও 7 দিন লাগবে করুন, বাট আফটার 15 ডেজ সেটা কিন্তু আর সময় দেওয়া যায় না, তখন আবার বড় ধরনের আন্দোলন করতে হবে। আর যারা এখনো সিগনেচার করেননি বা অনলাইনে পিডিএফ ফাইল জমা দেননি তাদের ক্ষেত্রে আবার বলে দেওয়া হবে কবে কোথায় হবে, টেনশন নেওয়ার কিছুই নেই। প্রত্যেকে পিটিশনার হবে, আলাদা আলাদা 50 জনের একটা এসএলপি হবে। যারা ইন সার্ভিস টিচার, পে প্রোটেকশন পেয়েছেন, কন্টিনিউয়েশন পেয়েছেন, তাদের জন্য আলাদা এসএলপি। যারা অন্যান্য গভর্নমেন্ট জব বা কোনো জব ছেড়ে এসেছেন তাদের জন্য আলাদা এসএলপি, এবং এইভাবে এগোবো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ইন সার্ভিসদের হয়ে যখন বলছিলেন তখন কিন্তু একটা কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, দ্যাট ইট ডাজন্ট ম্যাটার। ওনার কাছে উনি জাস্ট জানতে চেয়েছিলেন যে আলটিমেট কি চাইছেন, সেগ্রিগেশন। তো তখন বলেছিল ইন সার্ভিসের যিনি রয়েছেন, ইয়েস সেগ্রিগেশন চাই, প্যানেলটা রক্ষা করতে চাই, মানে আমাদের যোগ্যদের চাকরিটা রক্ষা করতে চাই। তো আলটিমেট সবারই এম ওইটাই, সে যাই ম্যাটার থাকুক, তবু আমরা আলাদা এসএলপি করছি, কেসের মেরিটটাকে যদি একটু হাই করা যায় সেই জন্য। বাকি কথা একটাই থাকবে, সেগ্রিগেশন করে আলাদা করে বাকিদের নিয়োগ করা হোক, আর তাদের বিরুদ্ধে যা করবে করুক। এই ম্যাটার কিছু হয়তো মিস করে যাচ্ছি বা যাইনি, আমি সেটা জানি না। আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যখন যারা প্রেস বাইট দিচ্ছেন, যারা মানে অযোগ্য প্রার্থী, তাদের ক্ষেত্রে অনেক সময় কোয়েশ্চেন আসছে যে যারা অযোগ্য প্রার্থী তাদের বাদ দিয়ে কি আপনারা চান যে যারা যোগ্য প্রার্থী তাদের নেওয়া হোক? অবভিয়াসলি আমরা চাই আমাদের চাকরিটা থাকুক, এবং যারা অযোগ্য তাদের যদি চাকরি চলে যায়, সেই খালি পদে, শূন্য পদে অবশ্যই যারা রাস্তায় বসে আছে তাদের মধ্যে যারা এলিজিবল, মানে র্যাঙ্ক ওয়াইজ আসবে, তাদেরকে অবশ্যই নিতে হবে। এটাই তো স্বাভাবিক, একদম ক্লিয়ার। আজকে আপার প্রাইমারি 8 বছর ধরে নিয়োগ নেই, আজকে তারা সবাই আন্দোলন করেই যাচ্ছে, কতদিন আর মাথা ঠান্ডা রাখা যায়? তো যাই হোক, আপার প্রাইমারির নিয়োগটাও যাতে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, যারা বঞ্চিত বলে মনে করছে রাস্তায় বসে আছে, যদি ফাঁকা শূন্যপদ হয়, বঞ্চিত মানে অযোগ্যদের চাকরি যায়, তাদের জায়গায় তাদেরকে নেবে, অবশ্যই নেবে, কেন নেবে না? যদি প্রাইভেট জব করে থাকেন, রেপুটেড প্রাইভেট জব, সেটা বলবেন ফোনে, ওভার দ্য ফোনে বলবেন, সেটা বুঝবেন। তবে মানে গভর্নমেন্ট জব হলে সেটার ক্ষেত্রে একটা আলাদা এসএলপি করা হচ্ছে, আর প্রাইভেট জব যারা করতেন তাদের ক্ষেত্রে বলবেন ফোনে, আমরা পরে ডিসাইড করে নেবো একবার। হ্যাঁ, তাকে বলবেন যে ফোন করবে, তারপরে আমরা ঠিক করবো। ব্যাস, ব্যাপারটা হচ্ছে যে
অনেক খাটাখাটনি গেছে, অনেক টায়ার্ড, জ্বর এসেছে, শরীর ভালো না। যেটুকু বলার সেটুকু বললাম, কোনো কিছু মিস করে গেলে তোমাদের তো মানে প্রশ্নের শেষ নেই, এত প্রশ্নের উত্তর ওরমভাবে বলা যায় না। 65B কেউ বলছে ইনভ্যালিড, কেউ বলছেন ভ্যালিড। লোক 65B যদি ভ্যালিড হয় তাহলে আমাদের লাভ, ঠিক আছে। 65B যদি ইনভ্যালিড হয় তাহলে দুটো জিনিস হতে পারে, লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। ওকে, লাভটা কি? 65B ইনভ্যালিড হলে কারোর চাকরি নাও যেতে পারে, ক্লিয়ার। আর 65B ভ্যালিড হলে আমাদের চাকরিগুলো থেকে যাবে। এই হচ্ছে দুটো ব্যাপার। যাক, যেটুকু বলার আমি বুঝিয়ে বললাম। আর কোনো কোয়ারিজ আছে বলে তো আমার মনে হয় না। এই সাধারণ এই প্রবলেমগুলোই, এই কোশ্চেনগুলোই ছিল। টেনশন নেবেন না লয়ার্স নিয়ে বা অন্য কিছু নিয়ে। যেটুকু আজকে যদি মানে এই একটা কথা হচ্ছে যে প্যানেল মানে এই যে স্থগিতাদেশটা পড়েছিল সেটা কিন্তু এসএসসির জন্য। তো সাধুবাদ জানাই এসএসসিকে যে এই স্ট্যান্ড পয়েন্টটা নিয়েছে, অন্তত তারাই বেশিক্ষণ বলেছে এবং পুরো ম্যাটারটা অলরেডি উনি বলেছেন, তাই পরবর্তীকালে বাকি লয়ারদের আর ওই একই জিনিস আর বলতে হয়নি। তো ওনারা যে স্ট্যান্ড পয়েন্টটা কোর্টের ভেতরে নিয়েছেন সেইটাই যেন বজায় থাকে, সেই সেগ্রিগেশন প্রসেসটা যেন করে, আমাদের দাবি ওইটাই। তারপরে কোর্ট কিন্তু এটুকু বলেছে যদি সেগ্রিগেট করা পসিবল হয় বা করে দেয় তাহলে কিন্তু যারা ভ্যালিড তাদের চাকরি কখনো যেতে পারে না। অতএব আমাদের কিন্তু একটাই লক্ষ্য, সেগ্রিগেশন। সেটা 5 জন করে গিয়ে প্রথমে জানতে হবে, কিছুদিন অতিক্রান্ত হলে যদি দেখা যায় দেরি হয়ে যাচ্ছে বৃহত্তর আন্দোলন করতে হবে। সময় দেওয়া হোক কিছুটা, তারপরে আমরা দেখছি কিভাবে কি এগোবো। তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ফেসবুকে পোস্টে বিস্তারিত, যে কখন কোথায় জমা নেওয়া হবে, সিগনেচার করানো হবে, বাকি যারা করনি তাদের ক্ষেত্রে কিভাবে আমরা এগোচ্ছি প্রত্যেকটা ডিটেলস তোমরা ফেসবুকে পেজে পেয়ে যাবে। আর আমরা যদি জেলায় জেলায় যখন যাব বা মিটিং হবে, মেহবুব অলরেডি বলেছে যে সে যাবে পার্সোনালি, তো সেখানে সেই ডিটেলসটাও দিয়ে দেওয়া হবে, সেখানে প্রত্যেকে উপস্থিত থাকবে। আমরা কিন্তু প্রত্যেকের সাথে কথা বলব, কারণ খুব দরকার কমিউনিকেশন গ্যাপটা পূরণ করা, ঠিক আছে। কমিউনিকেশন গ্যাপ একটা হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, স্বাভাবিক, সময় যেহেতু হাতে ছিল না, সেইটা রেকটিফাই করে নিতে হবে আমাদের সকলকে মিলে, ঠিক আছে। গুড নাইট সকলকে, আর এখন কিছু বলতে পারছি না, বাই।